মাথাটা ভন ভন করে ঘুরতে লাগলো আমার। যা অনুমান করেছিলাম তাই সত্যি হলো। বাবার সাথে যোগাযোগ আছে মেয়েটার। তা না হলে তার গ্যালারিতে ওর ছবি থাকা কিছুতেই সম্ভব নয়। কিন্তু বাবার সাথে ওর সম্পর্ক কী এটা আগে জানতে হবে আমাকে। আর তার জন্য আমাকে যত দূর যেতে হয় তাই যাব আমি। এরপর ডক্টর আমাকে রিলিজ করে দেন। সবাইকে নিয়ে নিজের বাসায় ফিরে এলাম আমি। ডাক্তার কিছুদিন রেস্ট নিতে পরামর্শ দিয়েছেন আমাকে, তাই কয়েকদিনের জন্য অফিস ছুটি নিয়েছি। ড্রয়িং রুমে বসে বসে মিছিলের সাথে টিভি দেখছি। হঠাৎ একটা বোতল এগিয়ে আসলো আমার দিকে। এই যে আপনার জন্য চিকেন স্যুপ। স্রষ্টা আমার দিকে বোতলটা এগিয়ে দিয়ে বলল, চিকেন স্যুপ? তুমি তৈরি করেছো এটা? আমি আশ্চর্য হয়ে প্রশ্ন করি। হ্যাঁ, আমি তৈরি করেছি। কেন, কি হয়েছে তাতে? এটা শিখলে কবে তুমি? তুমি তো স্যুপ তৈরি করতে জানো না। বারে, কে বলল আপনাকে? অদ্ভুত ব্যাপার। বিয়ের আগে স্রষ্টা আমায় নিজেই বলেছে ও স্যুপ তৈরি করতে পারে না। এই কয়েকদিনের ভেতরে ভুলে গেল কি করে? চিন্তিত মনে ভাবলাম আমি। কি হলো, কি চিন্তা করছেন? তুমি আমায় বলেছিলে একবার, মনে আছে? তুমি স্যুপ তৈরি করতে পারো না। বিয়ের আগে তোমার বাসায় যখন গিয়েছিলাম আমি, তখন বলেছিলে, মনে আছে তো? আমি আর আপনি কবে গেলাম আমার বাসায়? হা হা হা। কি বলছেন এসব? এই পর্যন্ত বলেই থেমে গেল স্রষ্টা। এমন মনে হচ্ছে কথাটা ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে ওর। তাই নিজেকে গুটিয়ে নিল সে। কি হলো? থেমে গেলেন কেন? না, কিছু না, ইতস্ত করে উত্তর দিল। তুমি এত তাড়াতাড়ি এত কিছু ভুলে গেলে কি করে? অদ্ভুত তো। আচ্ছা, এটা তো নিশ্চয় মনে আছে। তার পরের দিন একবার একটা টেডি টাইগার নিয়ে গিয়েছিলে তোমার জন্মদিনে। তুমি ভয়ে কান্না শুরু করে দিয়েছিলে। তারপর আমি কি করেছিলাম? টেডি? কিসের টেডি? তুমি কি আমার সাথে মজা করছো স্রষ্টা? এগুলো কেমন ছেলে মানুষই? একটা মানুষ এভাবে এত ঘটনা ভুলে যেতে পারে? এটা হয় কখনো? আমি জানি না, জানি না কিচ্ছু। আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। এই বলে উঠে দৌড়ে কিচেনের দিকে চলে গেল স্রষ্টা। আমি হতবাক হয়ে চেয়ে আসি ওর যাওয়ার দিকে। স্রষ্টার সাথে বিয়ের কয়েকটা দিন আগের ঘটনাগুলো ও এভাবে ভুলে গেল কি করে? স্রষ্টা বারবার ভীতু প্রকৃতির মেয়ে। বাঘের পুতুল দেখে ভয়ে যে কাণ্ডটা করেছিল, বাধ্য হয়ে সেটা ফেরত দিতে হয়েছিল আমায়। এত বড় একটা ঘটনা, এটাও ভুলে গেল ও? না, দুয়ে দুয়ে যেন চার মিলছে না কিছুতেই। তাছাড়া ওকে আমি কিছু জিজ্ঞেস করতেই কেমন জানি ভয়ে চুপসে গেল। এমন মনে হলো কিছুই জানে না ও। তাই আমার প্রশ্নের উত্তর দিতে ভয় হচ্ছে। কিন্তু এমনটা তো হবার কথা নয়। স্রষ্টার সাথে বিয়ে হয়েছে আমার ১ সপ্তাহ আগে। এটা ঠিক, কিন্তু ওকে আমি তারও সামান্য কয়েক বছর আগে থেকেই চিনি। ওর সাথে একটা ভালোবাসার সম্পর্ক ছিল আমার। হয়তো ওর আর আমার বয়স, আচার, ব্যবহার, প্রকৃতি কোনো কিছুই তেমন ম্যাচ করে না। কিন্তু ওর শিশুসুলভ আচরণ, ওর উড়ন্তপনা ওর প্রতি আকৃষ্ট করে আমায়। তাই আমি স্রষ্টাকে ভালোবেসে ফেলি। স্রষ্টার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত জলের মতো পরিষ্কার এখনও আমার কাছে। স্রষ্টার এই অদ্ভুত ব্যবহারে সত্যিই বিচলিত না হয়ে কোনো উপায় নেই। এ সত্যিই আমার স্রষ্টা তো, নাকি অন্য কেউ? দুপুর বেলায় আমি বেডরুমে বসে কিছু অফিসের কাজ করছি। স্রষ্টার নিচে ড্রয়িং রুমে কাজ করতে করতে একটা কণ্ঠস্বর কানে ভেসে আসলো আমার। আমার অফিস থেকে একটা কলিগ এসেছে বাসায়। যদিও ফোন করে আগেই কনফার্ম করে রেখেছিল ও আমায়। এমন পরিস্থিতি কাজটা ফেলে যেতেও পারছি না। ও কি বলছে সেটা শোনার চেষ্টা করছি। ভাবি, সিদ্ধান্ত কোথায়? ওর সাথে একটু দেখা করার ছিল। আমার ডাকনাম সিদ্ধান্ত। অফিসে এই নামেই বেশিরভাগ সময় ডাকা হয় আমায়। নিশ্চয় ও স্রষ্টাকে উদ্দেশ্য করে বলছে। সিদ্ধান্ত? সিদ্ধান্ত কে? নাম শুনে আকাশ থেকে পড়ার মতো ভাব করে স্রষ্টার প্রশ্ন। আপনি কি আমার সাথে মজা করছেন ভাবি? এখন বলবেন নিজের হাজবেন্ডকেই চিনতে পারছেন না? হা হা হা। ও হ্যাঁ, হ্যাঁ, আসলেই নামটা মাথায় ছিল না আমার। আপনি বলুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। স্রষ্টা সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতে লাগলো। আবারও একটা খটকা। আমার ডাকনাম সিদ্ধান্ত জামান। অফিসে কলিগ সহ অনেকেই এই নামে ডাকে আমায়। এমনকি বিয়ের আগে স্রষ্টাও এই নামে ডাকতো। আমার নামটা শুনে এভাবে চিনতে না পারাটা এবার সত্যিই আরও বেশি ভাবিয়ে তুলছে আমায়। একটা মানুষ সব কিছু ভুলে যেতে পারে, কিন্তু কারো নাম, সেটা কি করে ভুলে যায়? এবার মনে হচ্ছে টেনশনে মাথা ছিঁড়ে যাবে আমার। এসব কি হচ্ছে আমার সাথে? একের পর এক জটিল থেকে জটিলতার প্রশ্নের সম্মুখীন হচ্ছি, যার উত্তর জানা নেই আমার। সকালবেলা স্রষ্টার বিয়ের আগে ঘটনাগুলো মনে করতে না পারা, এখন আবার আমার নাম ভুলে যাওয়া। আমি স্রষ্টার হাজবেন্ড হই। বিয়ের আগেও বহুদিন পরিচয় ছিল আমাদের। যদিও ওই রকম ঘনিষ্ঠতা ছিল না আমাদের। স্রষ্টা এখনও আমাকে আপনি করে ডাকতে অভ্যস্ত।
তাই বলে কেউ নিজের স্বামীর নাম ভুলে যায়? ভাবনায় রেশ না কাটাতেই স্রষ্টা রুমে ঢুকে পড়ল। আমি ওর সাথে নিচে গেলাম। তারপর কলিগের সাথে কথা বলতে বলতে একটু বাইরে বের হলাম। বাড়ি ফিরতে ফিরতে একটু লেট হলো। ড্রয়িং রুমে বসে দেখি মিছিল বসে বসে মোবাইল ঘাঁটছে। কি হলো? কি হলো? সারাদিন মোবাইল নিয়ে এত ডুবে থাকলে হবে? তোর ভাবি কোথায়? জানি না। মিছিল বিরক্তির সূচক উত্তর দিয়ে আবারও মোবাইলের দিকে মনোযোগ নিবেশ করে। আমি এগিয়ে গেলাম ওর দিকে। কি হলো? কি দেখছেন মনোযোগ দিয়ে এত? একটা গল্প পড়ছি। প্রদীপ চন্দ্র পিয়াস ভাইয়া প্রদীপ স্টোরিজ নামে একটা নতুন পেজ খুলছেন। ওইখান থেকে গল্প পড়ছি। ও এই কথা। খুব ভালো একটা গ্রুপ। হুম। তা ভাবি কোথায় জানিস? না, বললাম তো। আমি স্রষ্টাকে নিচের ফ্লোরে খুঁজে না পেয়ে উপরে চলে গেলাম। আমার ডাকের সাড়া দিচ্ছে না স্রষ্টা। কি হলো বুঝতে পারছি না। হঠাৎ দেখতে পাই ভাত রুমের দরজাটা ভেতর থেকে লক করা। তার মানে স্রষ্টা ভেতরেই আছে। কিন্তু ও সাড়া দিচ্ছে না কেন? তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ভাত রুমের দরজাটা প্রেসার দিতেই ভেতর থেকে স্রষ্টা বেরিয়ে এলো। আমি হুড়মে খেয়ে স্রষ্টার উপরে গিয়ে পড়লাম। মেঝেতে লুটিয়ে পড়ি দুজনে। স্রষ্টা গোসল করে বেরোচ্ছিল, গায়ে একটা তাওয়াল জড়ানো ওর। স্রষ্টা আমার নিচে আর আমি ওর ওপরে। আমার আর স্রষ্টার চোখ এই মুহূর্তে একই সমান্তরালে অবস্থান করছে। ওর শরীর থেকে সাবান আর শ্যাম্পুর সুগন্ধি নাকে এসে সুরসুরি দিচ্ছে আমার। হঠাৎ আমার চোখ জোড়া স্রষ্টার ঘাড়ের পেছনের দিকে যায়। মুহূর্তে চমকে উঠলাম আমি। স্রষ্টার ঘাড়ের নিচে একটা জন্ম দাগ ছিল। ও নিজেই আমার সাথে এই দাগের কথা শেয়ার করেছে। এমনকি বিয়ের আগে একবার ছেলে মানুষই বসত দেখিয়েছিল আমায়। বিয়ের পরে স্রষ্টার সাথে সেরকম অন্তরঙ্গতা হয়নি কখনো। ও সব সময় এড়িয়ে চলতো আমায়। আমাদের ভেতরে শারীরিক সম্পর্ক হলেও সেটা জাস্ট অন্ধকার ঘরে দায় ভাড়া ভাবে। তাই ওর কোনো কিছুই দৃষ্টিগোচর হয়নি আমার। কিন্তু আজকে এটা কি দেখছি আমি? স্রষ্টার ঘাড়ের ওপর থেকে জন্মদাগটা গেল কোথায়? আমাকে ঠেলে দিয়ে উঠে পড়ল স্রষ্টা। তারপর তারপরে ভাতরুম থেকে দ্রুত প্রস্থান করে। আমি হতবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে। না, এটা আমার স্রষ্টা হতে পারে না কিছুতেই। এই কারণেই এতটা দূরত্ব। এবার সব কিছু পরিষ্কার হচ্ছে আমার চোখে। আসল স্রষ্টা সে নয় তো, যার সাথে এর আগে দুবার দেখা হয়েছিল আমার। তার মানে ওরা দুজন এক নয়, সম্পূর্ণ আলাদা সত্তা। আমি যাকে এতদিন স্রষ্টা ভেবে আসছি সে স্রষ্টা নয়। যে আমার বাবার সাথে হাত মিলিয়ে আমার ক্ষতি করতে চাইছে সেই আসল স্রষ্টা। এটা ভাবতে ভাবতে পায়ের তলা থেকে মাটি সরে যেতে লাগলো আমার। যদিও আমি জানি না আমার ভাবনা কতটুকু সত্য নাকি পুরোটা মনের ভুল। আমি যতদূর জানতাম তোমার ঘাড়ের নিচে একটা জন্মদাগ ছিল। সেটা উধাও হয়ে গেল কি করে? নিজের স্ত্রীর দিকে প্রশ্ন ছুড়ে দেই আমি। কি? আপনি আমার ঘাড় দেখছেন? আপনি কি করলেন এটা? কেন করলেন? এই শোনো, ন্যাকামো একদম বন্ধ করো। আমি জানি তুমি সব বুঝতে পারো, সব জানো তুমি। আমার সামনে বাচ্চাদের মতো আচরণ করে কোনো লাভ নেই। তার আগে আপনি বলুন, আমার ঘাড় দেখলেন কেন? কেন? খুব সমস্যা হয়ে গেল নাকি ধরা পড়ার ভয়ে? ধরা পড়া? কি বলছেন আপনি এসব? কি করছি আমি? আমার সাথে নাটক করো না। বলো তোমার দাগটা কোথায় গেল? আমি জানি না। জানো না? এটা কোনো প্রশ্নের উত্তর হলো না। আমি সত্যিই জানি না বললাম তো। আগে তো ছিল। আমি স্পষ্ট বুঝতে পারছি স্রষ্টা আবারও মিথ্যা বলছে আমায়। এভাবে কারোর শরীর থেকে জন্মদাগ উধাও হয়ে যেতে পারে না। তাছাড়া এখন ওকে আর প্রশ্ন করে বিশেষ কোনো লাভ হবে না। এভাবে নাটক করে সবটা এড়িয়ে যাবার চেষ্টা করবে। যা প্রমাণ জোগাড় করার নিজেকেই করতে হবে আমায়। এই মুহূর্তে আমার সবথেকে বেশি যেটা দরকার সেটা হলো ওই মেয়েটা পর্যন্ত পৌঁছানো। কিন্তু কোথায় পাবো ওকে আমি? এর আগে ওর সাথে কয়েকবার দেখা হয়েছে আমার। কিন্তু সেটা আমার ইচ্ছাই নয়, ওর ইচ্ছায়। এখন আমার নিজের প্রয়োজনে ও এখন আমার নিজের প্রয়োজনে ওকে দরকার আমার। ভাবতে ভাবতে হঠাৎ একটা বুদ্ধি আসলো আমার মাথায়। সেদিন বাবার ফোনে মেয়েটার ছবি দেখেছি আমি। আর আমি এটাও নিশ্চিত বাবার সাথে ওর কোনো যোগাযোগ আছে। তার মানে বাবার সাথে নিশ্চয় ওর কন্টাক্ট নাম্বার থাকবে। আবারও বাবার ফোনের প্রয়োজন আমার। নিহাত সেদিন সময় পায়নি, নয়তো সেদিন নাম্বারটাও ফোন থেকে জোগাড় করে ফেলতাম। আজ যে করেই হোক ফোনটা আবারও আমার হাতে আসা চাই। কিন্তু সেটা কি করে? বাবার কাছে গিয়ে কিছুতেই সরাসরি ফোনটা চাইতে পারি না আমি। এই সময়ে মিছিলটাও নেই বাড়িতে। ও থাকলে আগের বারের মতো প্ল্যানটা অ্যাপ্লাই করা যেত। এখন তার আর সুযোগ নেই। বাবার রুমে গিয়ে দেখি
সে শুয়ে শুয়ে একটা পত্রিকা পড়ছে, ফোনটা পাশেই রাখা। এখনো তাকে যদি বুদ্ধি করে বিছানা থেকে তুলতে পারি তবে আমার কাজটা অনেকটাই সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু কিভাবে করব এই কাজ ভাবতে ভাবতে আবারও একটা নতুন প্ল্যান ঠিক করে ফেলি। যথেষ্ট তাড়াহুড়োর ভান করে রুমের ভেতর ঢুকলাম আমি। বাবা, কি করছো? এই তো, তেমন কিছু না। কেন, কি হয়েছে? আমার সাথে একটু বাইরে বেরোতে পারবে? এই দুপুরবেলা কোথায় যাবি? একটু বের হব, কাজ আছে, তুমি রেডি হও। কিন্তু কি কাজ? যেতে যেতে বলছি তোমায়, এখন হয়তো কথা বলার সময় নেই। আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে রেডি হ। হুম। আর একটা কথা, আমাদের ফিরতে লেট হতে পারে। তুমি তো মনে হয় এখনো গোসল করনি। গোসলটা সেরেই বের হই দুজন। সে কি? কেন দেরি হবে কেন? আমি শিওর না, হতেও পারে। কি যে বলিস বুঝতে পারছি না আমি কিছুই। আচ্ছা যাই, তবে গোসলটা করেই আসি। তাছাড়া এমনিতেও গোসল করতে হতো একটু পরে। আমার কাজটা অনেক সহজ হয়ে গেল। বাবা গোসল করার জন্য বাথরুমে ঢুকে পড়লেন। আমি সুযোগ বুঝেই আবারও রুমে ঢুকে পড়ি তার। ফোনটা বিছানার ওপরেই রাখা আছে। হামলে পড়ি সেটার ওপর। ভাগ্যিস মিছিলের কল্যাণে পাসওয়ার্ড জানা ছিল আমার। প্রথমেই কন্টাক্ট লিস্টে ঢুকে চিরুনি তল্লাশ চালাই। সকল নাম্বার এক এক করে চেক করতে থাকি। হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল আমার। আমার নামে একটা নাম্বার সেভ করা রাখা, কিন্তু ওই নাম্বারটা আমার নয়। কিছু তো গন্ডগোল আছে এই নাম্বারে। তা না হলে নামের সাথে নাম্বারের মিল থাকবে না কেন? নাম্বারটা চট করে নিজের ফোনে ঢুকে নিলাম। সন্দেহের লিস্টে আর যত নাম্বার ছিল সবগুলো ঢুকে নিলাম। তারপর তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে পড়ি। বাবা এমনিতেই দ্রুত প্রকৃতির মানুষ, তাই তাকে আমায় সন্দেহ করার সুযোগ দিলাম না। দুপুরের পরে কাজের বাহানায় বাইরে বেরিয়ে পড়লাম দুজনে। আবার সন্ধ্যার আগেই ফিরে আসি। এতক্ষণ বাবার সাথে থাকতে নিজের প্ল্যানের কোনো কাজ করা হয়নি, কিন্তু এইবার আর সময় নষ্ট করা চলবে না। নতুন একটা সিম কার্ড দিয়ে একে একে সমস্ত নাম্বার ডায়াল করতে থাকি। যদিও আমি নিজের কণ্ঠস্বর শুনতে দেইনি কাউকে, শুধুমাত্র উপাস্যের কণ্ঠস্বর শুনে আইডেন্টিফাই করতে থাকি। এর ভেতরে নারীর কণ্ঠস্বর কারো ছিল না। এরপর কিছুক্ষণ পরে একটা নাম্বার কানেক্ট করতেই ওপাশ থেকে নারীর কণ্ঠ ভেসে আসে। হুবহু সেই মেয়েটার কণ্ঠ। ওর গলার আওয়াজের সাথে কিছুটা হলেও আমি পরিচিত, তাই চিনতে দেরি হলো না। আমি এখন কথা বললেই চিনে ফেলবে ও আমায়, তাই কলটা দ্রুত কেটে দিলাম। তারপর একটা মেসেজ করি, আমি সৌহার্দের বাবা। আজ রাত 10টায় দেখা করতে চাই তোমার সাথে, জরুরি কথা আছে। লোকেশন। আমার ফোনটা সৌহার্দের কাছে, তাই বাধ্য হয়ে এই নাম্বার দিয়ে মেসেজ দিলাম। এখন কথা বলার সুযোগ নেই। আর হ্যাঁ, ভুলেও কিন্তু আমার নাম্বারে কল দিতে যেও না, তবে দুজনেই ধরা পড়ে যাব। ঠিক আছে। মেসেজটা সেন্ড করে দিলাম। এবার শুধু রাত 10টার অপেক্ষা। সন্ধ্যার পরে বাবাকে নজরে নজরে রেখেছি, যাতে সে মেয়েটার সাথে যোগাযোগ করার সুযোগ না পায়। কারণ আজকে ওর সাথে বাবার একবার কথা হলে আমার সব খেলা শেষ। রাত 10টার আগে নির্দিষ্ট গন্তব্যে গিয়ে উপস্থিত হলাম। একটু পরে মেয়েটাও এলো। যথারীতি মুখে ওড়না দিয়ে ঢেকে রেখেছে। এমনিতে চেনার উপায় নেই। আমি ওকে একটা রুমের ভেতরে ডাকি, সেখানে দেখা করার কথা ছিল। সে এসে রুমে ঢুকতেই দরজা বন্ধ করে দেই আমি। আমাকে দেখে বেশ ঘাবড়ে গেল সে। সবাইকে যে ধোঁকা দিয়ে বেড়ায়, আজকে তার সাথে এত বড় একটা গেম খেলবে কেউ, নিজেও বুঝে উঠতে পারেনি। আমি মাস্ক, কালো চশমা আর কোট পরিহিত এক প্রকার ছদ্মবেশ নিয়ে আসতে চিনতে পারছে না আমায়। তবে আমি যে সৌহার্দ্যের বাবা নই এইটুকু বুঝতে পেরেছে। এ কি, কে আপনি? আপনি আমায় এখানে ডেকেছেন কেন? আপনি তো সৌহার্দ্যের বাবা নন। আমি আর কথা বলার সুযোগ না দিয়ে ওর পেছন থেকে মুখটা চেপে ধরি। একটা মেয়ের সাথে যার সাথে এমন অপ্রীতিকর আচরণ করতে হচ্ছে, আসলে আমার জন্য বিষয়টা আরো বেশি দুঃখজনক। কিন্তু এই মুহূর্তে এ ছাড়া কোনো অপশন নেই আমার কাছে। একবার এই মেয়েটার শরীরে যদি দাগটা আইডেন্টিফাই করতে পারি, আমার ধারণা ভুল প্রমাণ হলে ক্ষমা চেয়ে নেব তার কাছে। তাতে সে যত বড় অন্যায় করুক না কেন আমার সাথে। মেয়েটার ঘাড় থেকে কাপড়টা নামাতেই মুহূর্তেই চমকে উঠি আমি। কারণ আমার চোখের সামনে সেই দাগটা জ্বলজ্বল করছে, যা স্রষ্টার শরীরের ওপর দেখেছিলাম আমি। হুবহু সেই একই রকম জায়গা, সেই একই দাগ। তার মানে এই আসল স্রষ্টা। তাহলে আমার বাড়িতে যে আছে সে কে? তার স্রষ্টা সেজে থাকার উদ্দেশ্য কি? আর বাচ্চা সুবল সেই সহজ সরল স্রষ্টাই বা হঠাৎ করে এমন পরিবর্তন হলো কি করে? আমি ধরে ফেলেছি তোমায়। তুমি আমার স্রষ্টা। স্রষ্টাকে উদ্দেশ্য করে আমি বললাম।
কে আপনি? আপনার কণ্ঠস্বর পরিচিত লাগছে আমার। স্রষ্টা বিস্ময়ের সুরে। আমি কে দেখতে চাও? তবে দেখে নাও। এই বলে মুখ থেকে মাস্ক আর চশমাটা খুলে ফেললাম। নিজের সামনে আমাকে দেখতে চমকে ওঠে স্রষ্টা। আমায় এভাবে এখন দেখতে পাওয়া ওর কাছে বিনা মেঘের বজ্রপাতের মতো। স্রষ্টা বেরিয়ে যাবার জন্য পা বাড়ালো, ঠিক তখনই আমি ওকে নিজের দিকে টেনে নেই। তারপর ওকে মুখোমুখিভাবে জড়িয়ে ধরি। কি হচ্ছে এগুলো? ছাড়ুন আমায়। আর আমি স্রষ্টা নই। তুমি আর আমাকে ফাঁকি দিতে পারবে না। আমি জানি তুমিই স্রষ্টা। না, আমি স্রষ্টা নই। তাহলে কে তুমি? আমি আমি প্রকৃতি। আমতা আমতা করে নামটা উচ্চারণ করলো। আমি বুঝতে পারলাম স্রষ্টা আবারও মিথ্যে বলছে। মিথ্যে কথা। তুমি প্রকৃতি নও, তুমি স্রষ্টা। আমার স্রষ্টা, যাকে আমি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম এক সময়ে। এখনও বাসি। মাথা খারাপ হয়ে গেছে আপনার? কি বলছেন এগুলো? আমার মাথা ঠিক আছে। আমি তোমায় এখনও ভালোবাসি স্রষ্টা। আমায় সেই সহজ সরল বোকা শান্ত শিষ্ট স্রষ্টাকে আজও ভালোবাসি। কিন্তু একটা কথা বলো তুমি, হঠাৎ এমন হিংস্র হয়ে গেলে কি করে? তুমি তো এমন ছিলে না। আমার বাবার সাথে কি এমন সম্পর্ক তোমার? আর একটা কথা, আমার মাকে কে খুন করেছে তুমি জানো নিশ্চয়। আপনার অযথা আলাপ শোনার সময় আমার কাছে নেই। ছাড়ুন বলছি। না, ছাড়বো না। আজ তোমাকে সত্যিটা বলতেই হবে। বললাম তো আমি আপনার স্রষ্টা নই। তাই নাকি? আমার চোখের দিকে তাকিয়ে বলো তো। স্রষ্টা আমার চোখের দিকে তাকাতে সাহস পাচ্ছে না। আমি এগিয়ে যাই ওর দিকে। ওর ঠোঁটের কাছে নিজের ঠোঁট জোড়া এগিয়ে নিয়ে যাই। স্রষ্টা ভীষণ ইতস্ত করছে। কি হলো? এখন আমার স্পর্শে ভীষণ খারাপ লাগছে তোমার, তাই না? অথচ এক সময়ে আমায় চোখে দেখতে না পেলে বাচ্চাদের মতো কান্না করতে তুমি। ভুলে গেছো সব? তোমার তো বিয়ে ঠিক হয়েছিল আমার সাথে। তাহলে তারপর কি এমন হলো? তুমি আমার সাথে আলাদা হয়ে গেলে কি করে? তুমি আমার ক্ষতি কেন করতে চাচ্ছ? আমার ওপর কিসের এত রাগ তোমার? আমি স্পষ্ট লক্ষ্য করেছি স্রষ্টার চোখে জল ছলছল করছে। একটু পরেই জলেরা গড়িয়ে পড়বে চোখ বেয়ে। কিছু বুঝে ওঠার আগেই আমায় একটা ধাক্কা মেরে ফেলে দিল স্রষ্টা। তারপর এগিয়ে আসে আমার দিকে। ক্ষতি? কিসের ক্ষতি? আমি তো শেষ করে দেব তোমায়। প্রাণ নিয়ে নেব তোমার থেকে। আমি কি ক্ষতি করেছি তোমার স্রষ্টা? আমায় একবারও ওই নামে ডাকবে না। ওই নামে মুখ নেবার যোগ্যতা হারিয়ে ফেলেছ তুমি। ঠিক আছে, তুমি আমায় মারতে চাও তো মারো, যা খুশি করো। দয়া করে তার আগে এইটুকু বলো তুমি কেন করছো এগুলো? আমার ওপরে কিসের প্রতিশোধ নিতে চাইছো তুমি? এটা না জেনে আমি যে মরেও শান্তি পাবো না। আর আমার মাকে কেন খুন করেছে? আমি বাধ্য নই তোমার এত প্রশ্নের উত্তর দিতে। তাছাড়া এটাও ভালো জানি নাটক করছো তুমি আমার সাথে। আমায় বিভ্রান্ত করার চেষ্টা করছো। তুমি মানুষকে ধোঁকা দেওয়া আর প্রতারণা করা ছাড়া আর কিছুই করতে পারো না। আমি নির্ভীক হয়ে যাচ্ছি স্রষ্টার কথা শুনে। ওর কথা শুনে এটা বুঝতে পারলাম আমার উপর প্রচণ্ড রাগ ওর। আর শুধু রাগ নয়, সেই রাগের সাথে মিশে আছে একরাশ ঘৃণা। স্রষ্টা আমাকে এতটাই ঘৃণা করে, আমার কোনো কথাই ভালোভাবে নিতে পারছে না। ওর মুখ থেকে ঘৃণার কারণ আর আমার প্রতি জমে থাকা ঘৃণার সরাতে না পারলে ওকে নিয়ন্ত্রণ করা অসম্ভব। পুরা ভয়ঙ্কর একটা রূপ ধারণ করেছে স্রষ্টা। আমার ভাবতেও অবাক লাগছে, এই সেই স্রষ্টা যে কিনা একদিন সামান্য বাঘের পুতুল দেখে কেঁদে দিয়েছিল। আর সে নিজেই বাঘের থেকেও ভয়ঙ্কর হয়ে উঠেছে। স্রষ্টা আবারও ওড়নাটা জড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি বাধা দিলাম না ওকে, কারণ সেটা একদম ঠিক কাজ হতো না। একবার ভাবলাম রুম থেকে বেরিয়ে স্রষ্টাকে ফলো করব। ও ঠিক কোথায় যাচ্ছে, কিন্তু আমাকে সেই সুযোগ না দিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গেল স্রষ্টা। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 11টা বেজে গেছে। এখন বাড়ি ফিরতে হবে। যদিও ওইটা এখন আর বাড়ি মনে হয় না নিজের কাছে। ওই বাড়িতে একজন আমায় প্রতিনিয়ত খুন করার চেষ্টা করে যাচ্ছে, আর একজন দিনের পর দিন একটা ভিন্ন মানুষের মুখোশ পরে ঠকিয়ে যাচ্ছে আমায়। মিছিল নেহাত বাচ্চা মানুষ। ও এসবের কিছুই বোঝে না। না হলে হয়তো ও অন্য কোনো নতুন ষড়যন্ত্রে সামিল হতো। এটা ভাবতেও এতটুকু কষ্ট বা দ্বিধা হচ্ছে না আমার। একটা ট্যাক্সি করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তায় তেমন একটা জ্যাম নেই। যেতে খুব একটা সময় লাগার কথা নয়। কিন্তু আজকে মনে মনে একটা ভীষণ প্রতিজ্ঞা করে ফেললাম আমি। আর সেটা হলো, যে করেই হোক নকল স্রষ্টার আসল পরিচয় খুঁজে বের করতে হবে আমায়। আর সেটা ওর মুখ থেকেই। ও এমনিতে স্বীকার করতে চাইবে না আমি জানি।
কিন্তু এমন কিছু করতে হবে যাতে ও নিজের খোলস ছেড়ে দিয়ে বেরিয়ে আসতে বাধ্য হয়। প্রয়োজন পড়লে জোর করতে হবে ওকে, বল প্রয়োগ করতে হবে। আমার আসল উদ্দেশ্য ওর মুখ থেকে সত্যটা স্বীকার করানো। পরের দিন সকালবেলা আমার স্ত্রী অর্থাৎ নকল স্রষ্টা বেলকুনিতে বসে আছে। আমি পেছন থেকে লক্ষ্য করছি তাকে। বাইরের দিকে তাকিয়ে কিছু একটা মনোযোগ দিয়ে দেখছে। হাতে একটা চায়ের কাপ। রাতের স্রষ্টার মুখ থেকে আসল সত্যটা বের করার জন্য একটা প্ল্যান রেডি করে রেখেছিলাম আমি। আজকে সেটার অ্যাপ্লাই করতে হবে। এমনিতে বাসায় বাবা নেই। সকাল সকাল মিছিলকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছে সে। এই সময়টা আমার জন্য সব থেকে বেশি উপযুক্ত। ধীরে ধীরে এগিয়ে যায় আমার স্ত্রীর দিকে। তারপর ওর পাশে গিয়ে বসলাম। বাইরের দিকে তাকিয়ে কি দেখছো? কিছু না, এমনিতে তাকিয়ে আছি। তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? আমার কথা শুনে ও হি হি করে হেসে উঠল। আপনি কি যে বলেন না! কেন সকাল সকাল লজ্জা দিচ্ছেন আমায়? তার মানে ভালোবাসো? জানি না, লজ্জিত স্বরে উত্তর। আচ্ছা, আপনিও আমাকে ভালোবাসেন তাই না? হ্যাঁ, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আর দেখো তোমায় ভালোবেসে কি করেছি আজ আমি। কি? এই যে দেখো ব্ল্যাক কফি। তোমার জন্য তৈরি করে আনলাম। তুমি পছন্দ করো এটা? হ্যাঁ, খুব পছন্দ করি। কিন্তু আপনি এটা কখন বানালেন? এই তো একটু আগে। চলো এটা দুজন শেয়ার করে খাই। আগে তুমি এক চুমুক নাও, তারপর আমি। স্রষ্টার হাতে কফির কাপটা দিলাম। ও একটা চুমুক নিয়ে কিছুটা কফি নিয়ে নিল। তারপর আমার দিকে কাপটা এগিয়ে দেয়। আমি বললাম, আচ্ছা একটা কাজ করি, তুমি অর্ধেকটা নাও, বাকি অর্ধেকটা আমার। তাছাড়া ব্ল্যাক কফি তো তোমার প্রিয়, আমার নয়। ঠিক আছে, তবে কিন্তু আপনাকেও খেতে হবে। আচ্ছা। নকল স্রষ্টা আমার সামনে পরম তৃপ্তি সহকারে কফি খেতে লাগলো। এবার আমার মোক্ষম চাল দেবার সময়ে। ওকে আজ এমন ভয় দেখাবো, বাধ্য হবে আসল সত্যটা স্বীকার করতে। আচ্ছা স্রষ্টা শোনো, বলুন, কফিটা খেতে ভালো লাগছে তো? হ্যাঁ, খুব ভালো লাগছে। অস্বাভাবিক কিছু কি লক্ষ্য করেছো? না তো। কি? কফিটা কি একটু অন্যরকম লাগছে খেতে? উফ, কি যে বলেন না আপনি! কেমন লাগবে আর খেতে? বিষের গন্ধ পাচ্ছ কোথাও? বিষ? কিসের বিষ? কি বলছেন আপনি? আমি ওর কাছে গিয়ে ফিসফিস করে বলি, কেন কফির ভেতরে বিষের গন্ধ পাচ্ছ না তুমি? আমি যে বিষ মিশিয়ে দিয়েছি এই কফিতে। আমার কথা শুনে ও হাত থেকে কফির কাপটা ফেলে দিল। ভয়ে যেন চোখ জোড়া বড় হয়ে যেতে লাগলো তার। কি হলো, ভয় পেয়ে গেলে নাকি? আপনি সত্যিই বিষ মিশিয়েছেন কফিতে? সেটা তো তুমিই ভালো বুঝতে পারবে। তুমি কফি টেস্ট করেছো? আমি করিনি। আপনি মজা করছেন আমার সাথে তাই না? কি জানি, হয়তো মজা করছি, হয়তো বা না। আমি লক্ষ্য করলাম ভয়ে স্রষ্টার প্রাণ ওষ্ঠাগত। ভীষণ হাসি পাচ্ছে ওর এই দুরবস্থা দেখে। আহ, আমার গলাটা জ্বলে পুড়ে যাচ্ছে। শ্বাস নিতে পারছি না কেন আমি? স্রষ্টা ধরেই নিয়েছে কফিতে বিষ মিশিয়েছি আমি। তাই ওর অন্তরে ভয় ওকে সত্যিকারের বিষের উপলব্ধি করাচ্ছে, যেমনটা আমরা কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ভয় পেলে করি। আমার সামনে ছটফট শুরু করে দিল স্রষ্টা। না, আপনি আমার সাথে এটা করতে পারেন না, কিছুতেই পারেন না। ও, তার মানে বিষ তার কাজ শুরু করে দিয়েছে। তাহলে আমি এবারে নিশ্চিত। বেশ ঠান্ডা মাথায় স্রষ্টাকে উদ্দেশ্য করে বলি, কেন করলেন আপনি এটা আমার সাথে? স্ত্রী হই আপনার আমি। কি এমন ক্ষতি করেছিলাম আমি আপনার? ক্ষতি? না তো, তুমি আমার কোনো ক্ষতি করনি। ক্ষতি তো আমি নিজেই নিজেকে করেছি। আর সেটা হলো তোমায় না চিনতে পেরে। আমার আগে বোঝাই উচিত ছিল তুমি একটা ফেক। কি বলছেন আপনি এগুলো? আমি ফেক কেন হতে যাব? আমি আপনার স্ত্রী স্রষ্টা, যাকে আপনি নিজের থেকেও বেশি ভালোবাসেন। আর আমিও আপনাকে খুব ভালোবাসি। আমি কোনো ফেক নই। আমি নকল স্রষ্টার করা অনবরত নাটকগুলো সহ্য করতে পারছিলাম না। তাই রাগের বশে ঠাস করে ওর গালে একটা চড় বসিয়ে দেয়। একদম চুপ করো ড্রামা কুইন। আর একবার নাটক করার চেষ্টা করলে তোমার জিভ উপড়ে নেব আমি। এই বলে আমি নকল স্রষ্টাকে ধরে একটা রুমের ভেতরে নিয়ে যাই। ওকে একটা ধাক্কা মেরে সোফার ওপর ফেলে দিলাম। তারপর ওকে উদ্দেশ্য করে বলি, আমার সাথে আর নাটক করে কোনো লাভ নেই। আমি জেনে গেছি তুমি আসল স্রষ্টা নও। তুমি স্রষ্টার একটা কপি। আর তুমি এই যে অবশ শিশুর মতো আচরণ করে বেড়াও, সেটাও তোমার একটা মুখোশ। তাই বলছি, আমার সামনে একদম নাটক করো না। অবশ্য সেটার সুযোগ পাবে কি না তাও বলতে পারছি না আমি এই মুহূর্তে। তুমি মেরে ফেলবে আমায় তাই তো? না, এখন তো আর কিছুই করব না আমি। যা করার তোমার শরীরে দেওয়া আমার বিষ করবে। এতক্ষণে সে তোমার রক্তের প্রতিটি ফোঁটায় মিশতে শুরু করেছে।
তারপরে ধীরে ধীরে তোমার সারা দেহে ছড়িয়ে পড়বে। তারপর কি ঘটবে আশা করি আর বুঝিয়ে বলতে হবে না। আমি মরতে চাই না, প্লিজ বাঁচিয়ে নাও আমায়। বাঁচিয়ে নেব, কিন্তু কেন? আমি তো কিছুই জানি না, প্লিজ বাঁচাও আমায়, প্লিজ সেভ মি। তোমায় বাঁচিয়ে আমার কি লাভ? আমার তো বিশেষ কোনো লাভ নেই। কি চাও তুমি? আমায় শুধু একবার বলো। আমি গিয়ে স্রষ্টার বিপরীতে রাখা সোফাটায় আরাম করে বসলাম। চলো একটা ডিল করা যাক। ডিল? কিসের ডিল? তুমি নিজের আসল পরিচয় আমার কাছে প্রকাশ করো। কে তুমি? কোথা থেকে এসেছো? কি চাও? ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কিছু খুলে বলো আমায়। তবেই এই বাড়িতে একটা অ্যাম্বুলেন্স আসবে, আর সেই অ্যাম্বুলেন্স চেপে তুমি হাসপাতালে যাবার সুযোগ পাবে। আর যদি আমার শর্ত না মানো, নিজেকে এই ঘরে মরতে দেখার জন্য প্রস্তুত হও। তুমি আমার সাথে এত বড় চালাকি করলে কেন? চালাকি কি তুমি একাই করতে পারো ভেবেছো? ধোঁকা তুমি একাই দিতে পারো। আমি সব বলবো তোমায়। তার আগে বাঁচাও আমায়। নয়তো তোমার প্রশ্নের উত্তর দেবার জন্য বেঁচে থাকবো না আমি। ভেবে নাও, এই বিষ এত সহজে মারবে না তোমায়। এখনো যথেষ্ট সময় আছে। আমায় সবটা খুলে বলো। তোমার জীবন রক্ষা করার দায়িত্ব আমার। আর যদি না বলো, তোমাকে মারার দায়িত্বটাও কিন্তু আমার। আমি রাজি। বলো কি জানতে চাও? এই তো পথে এসেছো। সবার আগে নিজের মুখে স্বীকার করো তুমি স্রষ্টা নও। যার সাথে বিয়ে ঠিক হয়েছিল আমার, সে তুমি নও। হ্যাঁ, আমি স্রষ্টা নই। আমি স্রষ্টা সেজে তোমার বাড়িতে ছিলাম এতদিন ধরে। তুমি যাকে ভালোবাসো সে অন্য কেউ। আমি নই। এই মাত্র আমার স্ত্রীর মুখ থেকে যে কথাগুলো বের হলো, এই উত্তর যদিও আমার অনেক আগে থেকেই জানা, তারপর ওর মুখে শুনে কেমন জানি একটা ধাক্কা খেলাম। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। জানি না কেন হচ্ছে এমনটা। বলো, এরপর আর কি জানতে চাও তুমি? এত সময় কেন নিচ্ছ? আমায় না পেরে শান্তি পাচ্ছ না তুমি, তাই না? নকল স্রষ্টা আবারও ছটফট করতে লাগলো। এক প্রকার চিৎকার শুরু করে দিল সে। আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি, কারণ ওই কফিতে কোনো বিষ মেশানো ছিল না আমার। আমি শুধু ভয় দেখানোর জন্য বিষের কথাটা বলেছিলাম। কিন্তু এতে তো ওর এভাবে অসুস্থ হয়ে পড়ার কথা নয়। কি হচ্ছে বুঝতে পারছি না কিছুই। আমি ছুটে গেলাম ওর দিকে। কি হলো তোমার? শরীর কি খুব বেশি খারাপ করছে? জানি না, শ্বাস নিতে পারছি না আমি। আমার কথা ছাড়ো, আগে তোমার প্রশ্ন করো, তারপর হাসপাতালে নিয়ে চলো আমায়। তোমার পায়ে পড়ি, বাঁচিয়ে নাও আমায়। স্রষ্টা। বারবার নকল স্রষ্টা বলতে বা শুনতে ভালো লাগে না। পাঠকরা সবাই নিজের দায়িত্বে বুঝে নেবেন আশা করি। অবস্থা আরও বেগতিক হতে লাগলো। মনে হচ্ছে বিষের ভয় খুব বাজে ইফেক্ট পড়ছে ওর ওপর। কিন্তু এই মুহূর্তে ওর কোনো ক্ষতি হোক আমি চাই না। কারণ ওর ক্ষতি হয়ে গেলে আমি আমার প্রশ্নের উত্তরগুলোর এত কাছে এসেও সবটা হাতছাড়া করে ফেলবো। এখন যে করেই হোক স্রষ্টাকে কিছু বুঝতে না দিয়ে সুস্থ করে তুলতে হবে। কি হলো? তুমি কথা দিয়েছিলে আমি তোমার শর্ত মানলে বাঁচিয়ে নেবে আমায়। এখন কেন এভাবে সময় নষ্ট করছো? আচ্ছা, তোমার কি বেশি কষ্ট হচ্ছে? একটু জল দাও প্লিজ। বুকটা শুকিয়ে যাচ্ছে আমার। এই রুমে কোথাও জল নেই। এখন জল আনার জন্য বাইরে যেতে হবে। স্রষ্টাকে বিশ্বাস নেই আমার। ওর পক্ষে সব সম্ভব। তাই দরজাটা বাহির থেকে বন্ধ করে জল আনতে গেলাম। একটু পরে এক গ্লাস জল নিয়ে ফিরে আসি। তারপর আবারও দরজাটা খুলি। দরজাটা খুলে দেখি ভেতরে স্রষ্টা নেই। একটা সোফার ওপর বসেছিল ও। সেখানে নেই ও। ভালো করে দেখার জন্য একটু সামনে এগিয়ে গেলাম। ধীরে ধীরে বুঝতে পারলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। বিষয়টার সত্যতা প্রমাণ করার জন্য ঘুরে তাকালাম আমি। ঠিক তখন আমাকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়েই একটা প্রচণ্ড ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল স্রষ্টা। ওকে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক লাগছে। তার মানে এতক্ষণে অসুস্থতার নাটক ছিল ওর। শিট, মেয়েটা আর কত বোকা বানাবে আমাকে। একের পর এক ছলনা করে যাচ্ছে আমার সাথে। আমায় রুমের ভেতরে রেখে বাহির থেকে দরজা বন্ধ করে দিল। তারপরে জানালার পাশে এসে আমাকে উদ্দেশ্য করে বলতে থাকে, কি ভেবেছিলে আমায় বিষের ভয় দেখিয়ে মুখ থেকে আসল সত্যিটা বের করবে? কিন্তু জানো কি, তোমার থেকে আমার মাথার বুদ্ধির পরিমাণটা সামান্য হলেও বেশি। তাই তো তোমাকে তোমার জালেই ফাঁসালাম। দরজা বন্ধ কেন করছিস? সাহস থাকলে একবার দরজাটা খুলে দেখা বহুরূপী। তোমার আমার আসল পরিচয় জানবার খুব ইচ্ছা, তাই না? কিন্তু আমি যে মরে গেলেও বলতে পারবো না সেটা। কেন বলতে পারবে না? তুমি কি ভাবছো সব কিছু জানার পরেও আমি সংসার করব তোমার সাথে? তুমি কি সংসার করবে আমার সাথে? আমি তো তোমাকে আর সেই সুযোগটাই দেব না। জানো, আমি কিন্তু তোমার কোনো ক্ষতি করিনি।
আমি সত্যিই চেয়েছিলাম স্রষ্টা হয়ে তোমার সাথে সংসার করতে, কিন্তু তোমার দুর্ভাগ্য, মৃত্যু যে বারবার আহ্বান করছে তোমায়। তাই আমার পেছনে লেগে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলে। তুমি কি বলছো এসব? এত বড় একটা অন্যায় করে আবার সেটা বড় গলায় স্বীকার করছো? দেখো, আমার কোনো ইচ্ছেই নেই তোমাকে মারার। এখন যখন তুমি আমার আসল পরিচয় জেনেই গেছো, আমি জানি তুমি সব জানার পরে আর সংসার করবে না আমার সাথে। এখন তোমাকে বাঁচিয়ে রাখা মানেই নিজের সর্বনাশ করা। আমি তোমার ধাওয়া খেয়ে পালিয়ে পালিয়ে বাঁচতে পারবো না। তাই একটু কষ্ট করে তোমাকেই সরে যেতে হবে আমার রাস্তা থেকে। মানে কি করতে চাইছো তুমি? কি আর করব? আমার হাতে যে দিয়াস লাইটের বক্সটা দেখতে পাচ্ছ, আর এই কেরোসিন বোতলটা। একটু পরে এই ঘরে ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠবে, আর সেই আগুনে পুড়ে হা হা হা। স্রষ্টার কথা শুনে ভয়ে গলা শুকিয়ে যেতে লাগলো আমার। ও নিশ্চয় আমাকে এগুলো ভয় দেখানোর জন্য বলছে না, কারণ মানুষ যখন হিংস্র হয়ে ওঠে তখন তার পক্ষে সব কিছু সম্ভব। দেখতে পাচ্ছি স্রষ্টা বাইরে থেকে ঘরের ভেতরে আর দরজার সামনে কেরোসিন ছিটিয়ে দিচ্ছে। আমার কোনো নিষেধই কানে তুলছে না ও। এক পর্যায়ে বোতলটা খালি হতেই একটা দিয়াশ লাইট জ্বালিয়ে নেয়। তারপর সেটা জানালা দিয়ে আমার রুমের ভেতরেই ছুঁড়ে মারলো। মুহূর্তেই সারা ঘরে ধাউ ধাউ করে করে আগুন জ্বলে উঠল। আমি কি করব বুঝতে পারছি না। বাহিরে বের হবার একটা মাত্র দরজা, সেটাও স্রষ্টা বন্ধ করে রেখেছে। আর কোনো আকুতি মিনতিই কানে তুলছে না ও। মাথাটা কি খারাপ হয়ে গিয়েছে তোমার? কি করছো এগুলো? দরজা খোলো বলছি। না, দরজা আমি খুলবো না। আজকে এখানেই মরতে হবে তোমায়। আমার পেছনে লাগার খুব শখ, তাই না? তুমি এটা কিছুতেই করতে পারবে না আমার সাথে। আমি ছাড়বো না তোমায়। চুপ থাকো, একদম চুপ। মরার সময়ও দেখছি তোমার তেজ কমেনি। আমাকে আর রাগিয়ে দিও না। আমি বুঝতে পারি স্রষ্টা আমার কথা শোনার মানুষ নয়। ও আমাকে এখানে মারার জন্যই ছেড়ে দিয়েছে। নিজেকে বাঁচাতে হলে আমাকেই কিছু করতে হবে। একটু পরে স্রষ্টার আওয়াজ বন্ধ হয়ে গেল। তার মানে ও চলে গিয়েছে। আমাকে মৃত্যুর হাতে একা ছেড়ে পালিয়ে গেছে ও। অবশ্য ঘর থেকে বেরোনোর একটা রাস্তা আছে, আর সেটা হলো জানালা। কাঁচের জানালা ভেঙে ঝাঁপ দিতে হবে আমায়। সোজা 6 তলা বিল্ডিংয়ের ওপর থেকে ঝাঁপ দিতে হবে আমায়। আমি জানি না এখান থেকে ঝাঁপ দেবার পরে বেঁচে থাকবো কি না, কিন্তু এই সময়ে ঘরের ভিতরে পুড়ে মরার থেকে জীবনের ঝুঁকি নেওয়াটা বেশ বুদ্ধিমানের কাজ হবে। কারণ ঘরের ভিতরে থাকলে নিশ্চিত মৃত্যু আমার, আর ঝাঁপ দিলে তাও একটা বাঁচার আশা থাকবে। এই ভেবে জানালার পাশে এসে দাঁড়িয়ে পড়ি। তারপরে নিচের দিকে তাকাই। যতই মন স্থির করি না কেন, এত উপর থেকে ঝাঁপ দিতে বেশ ভয় করছে আমার। ভয়ে পা কাঁপতে লাগলো। একটা কথা ভালো করেই জানি আমি, আমাকে কোনোভাবেই হেরে গেলে চলবে না। নিজের মায়ের খুনির শাস্তি নিশ্চিত না করে আমি মরে গিয়েও শান্তি পাবো না। আমাকে আর কোনো কারণে না হোক মৃত মায়ের কথা ভেবে বাঁচতে হবে। যদি বাঁচতে না পারি, অন্তত বাঁচার আপ্রাণ চেষ্টাটা তো করতে পারি। আর কিছু না ভেবে চোখ জোড়া বন্ধ করলাম। তারপরে নিচে ঝাঁপ দেই। চোখ খুলে দেখতে পাই একটা রুমে শুয়ে আছি আমি। অপরিচিত একটা রুম, যেখানে আমি আগে কখনো আসিনি। ধীরে ধীরে সবটা মনে পড়তে লাগলো আমার। নকল স্রষ্টার সাথে ঝামেলা হওয়া, আমাকে বন্দি করে ঘরে আগুন লাগিয়ে দেওয়া, তারপর আমার বিল্ডিং থেকে ঝাঁপ দেওয়া। এরপরে আর কিছুই মনে নেই আমার। এখন আমি এখানে কি করে এলাম জানা নেই আমার। অনুভব করছি সারা গায়ে প্রচণ্ড ব্যথা। অনেক জায়গায় কেটে গিয়েছে, আবার সেখানে মেডিসিনও লাগিয়ে রাখা হয়েছে। খুব জানতে ইচ্ছে করছে কে আমাকে সেবা শুশ্রূষা করে সারিয়ে তুললো। কারণ এই পৃথিবীতে আমার মঙ্গল চাইবার মতো কেউ আছে বলে জানা নেই আমার। আরও কিছু সময় অতিবাহিত হয়ে গেল। চারপাশে কাউকে দেখতে পাচ্ছি না। ধীরে ধীরে উঠে বসলাম আমি। তারপরে নিচে পা বাড়াবো, ঠিক তখনই ভেতরে কেউ ঢুকে পড়লো। তাকে দেখে যেন বিস্ময়ে চোখ উল্টে যাওয়ার উপক্রম আমার। মনে হচ্ছে চোখের সামনে স্বপ্ন দেখছি। আমার সামনে স্রষ্টা দাঁড়িয়ে আছে। না, এ আমার স্ত্রী, সেই নকল স্রষ্টা নয়। আসল স্রষ্টা দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি তাজ্জব বনে গিয়েছি নিজেকে তার ঘরে দেখে। যে কিনা আমার মৃত্যু চায়, সে বাঁচালো আমায়। স্রষ্টাকে এই মুহূর্তে কি বলবো বুঝতে পারছি না। ও নিজেই আগে মুখে বলল, এখন কেমন লাগছে? অত্যন্ত স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো, তুমি আমাকে বাঁচিয়েছো তাই না? আমাকে সুস্থ করে তুলছো তুমি। কি মনে হচ্ছে দেখে তোমার? না, আমি সত্যি বুঝতে পারছি না তুমি আমাকে বাঁচালে কেন। তুমি সেদিন নিজের মুখে স্বীকার করেছো আমার ক্ষতি চাও তুমি। আমাকে শেষ করে দিতে চাও তাহলে? হ্যাঁ, চেয়েছিলাম,
কিন্তু তখন চাইলে এখন যে চাইতে হবে এটা কোথাও লেখা আছে? আমি সত্যি তোমার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। কি চাইছো তুমি? ক্লিয়ার করে বলো। আচ্ছা, এটাও তোমার নতুন কোনো চাল, তাই না? না, আমি কোনো চাল চালছি না। আমি জানি আমার পূর্বের রূপ দেখে আমার প্রতি এক প্রকার ঘৃণাবোধ কাজ করছে তোমার। আর সেটা অস্বাভাবিকও নয়। তুমি আমাকে বাঁচালে কি করে? আমার যতদূর মনে পড়ে আমি ঝাঁপ দিয়েছিলাম নিজের বিল্ডিং থেকে। তারপর? তারপর কি হলো? তুমি আমাকে পেলেই বা কি করে? আমি অনেক আগে থেকেই ওখানে ছিলাম, ওই বাড়িতে। হোয়াট? কি বলছো তুমি এসব? আশ্চর্যজনক স্বরে আমার প্রশ্ন। হ্যাঁ সত্যি, আমি নিজের মনের একটা সন্দেহ থেকেই তোমার বাড়িতে গিয়েছিলাম। সন্দেহ? কিসের সন্দেহ? মনে পড়ে তুমি জোর করে সেদিন আইডেন্টিফাই করেছিলে আমায়। আমি যদিও নিজের পরিচয় স্বীকার করিনি সেদিন তোমার কাছে। তোমার সেই ব্যবহারে কয়েকটা অদ্ভুত আর খটকা প্রশ্ন ঘিরে ধরে আমায়। আমি দেখতে চেয়েছিলাম কেমন সংসার করছো তুমি। তোমার বউকে দেখতে গিয়েছিলাম, কিন্তু আমি নিজেও জানতাম না ওখানে কত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে আমার জন্য। বুঝলাম না। বুঝলে না, বুঝিয়ে বলছি। আমাকে জানিয়েছিল তুমি আমাকে ছেড়ে বিয়ে করে সুখে সংসার করছো। আমাকে বোঝানো হয়েছিল তুমি ধোঁকা দিয়েছো আমায়। জানো না হয়েছিল? কে জানিয়েছিল তোমায়? আর কেই বা বুঝিয়েছিল আমি তোমায় বিয়ে না করে ধোঁকা দিয়েছি? সব বলছি, আগে আমার কথা শোনো। আমি দেখতে গিয়েছিলাম ওই বাড়িতে তুমি আমাকে ভুলে ঠিক কেমন সংসার করছো। কিন্তু তোমার বাড়িতে গিয়ে আমি দেখি ওখানে হুবহু আমার মতো দেখতে কেউ আছে। এটা দেখেই খটকা লাগে আমার। ভাবলাম হয়তো কোনো বড় ভুল করতে চলেছি আমি। তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি। এরপর আমার চোখ আর মন থেকে অবিশ্বাসের পর্দাটা পুরোপুরি সরে গেল যখন আমি শুনতে পাই তুমি নিজের স্ত্রীকে স্রষ্টা বলে সম্বোধন করছো। আমি বুঝতে পারি তুমি হয়তো তাকে স্রষ্টা ভেবেছ, কিন্তু সে তো প্রকৃতপক্ষে স্রষ্টা নয়। এরপর তুমি তাকে ব্ল্যাক কফিতে বিষ মেশানোর মিথ্যে ভয় দেখালে। আমি সবটা লুকিয়ে দেখেছিলাম। এক মিনিট, তুমি আমার বাড়িতে ঢুকলে কি করে সেটা তো বললে না। যেহেতু বাড়িতে তুমি আর বহুরূপী ছাড়া কেউ ছিল না, তাই বাড়িতে লুকিয়ে থাকতে সমস্যা হয়নি আমার। আর যদি বলো তোমার বাড়িতে ঢোকার কথা, এসব কোনো ব্যাপার নয় আমাদের মতো মানুষদের জন্য। আমি লক কেটে ঢুকছিলাম তোমার বাড়িতে। আচ্ছা বুঝলাম। তারপর? তুমি তোমার স্ত্রীকে একটা ঘরের ভেতরে নিয়ে গেলে, তারপর কথা বলছিলে তার সাথে। যদিও বাহির থেকে সবটা শুনতে পাই না আমি। যতটুকু শুনতে পেরেছি, আমি এইটুকু বুঝেছি তুমি আমার সাথে কোনো প্রতারণা করনি। প্রতারণা করা হয়েছিল তোমার সাথে। আর আমাকে একটা চরম ভুল আর মিথ্যের জালে জড়িয়ে দেওয়া হয়েছিল। এক পর্যায়ে তোমার স্ত্রী ঘরের ভেতরে দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দেয়, যাতে সে সবার অগোচরে তোমাকে খুন করতে পারে। কিন্তু আমি সেটা কি করে হতে দিতে পারি? তোমার স্ত্রী চলে যাবার পরে যখন ভাবলাম তোমায় বাঁচাবো আমি, কিন্তু তুমি আমাকে সেই সুযোগ না দিয়েই জানালা ভেঙে ঝাঁপ দিলে। আমি এটা দেখে দ্রুত নিচে চলে যাই, তারপর তোমাকে সেভ করি। ভাগ্যিস তুমি একটা বড় ডাস্টটপের ওপর পড়েছিলে, তাই তেমন বড় ক্ষতি হয়নি তোমার। আমি সবাইকে বুঝিয়ে তোমায় অজ্ঞান অবস্থায় হসপিটালে নিয়ে যাই, তারপর সেখান থেকে আমার বাড়িতে। স্রষ্টার কথাগুলো শুনে সবটা পরিষ্কার না হলেও এইটুকু বুঝতে পারলাম ও ইচ্ছে করে এমন খারাপ পথে আসেনি। আমার প্রতি ওর আক্রোশের অন্য কারো হাত নয়। আর শুধু হাত নয়, সে এমন কিছু করেছিল যাতে স্রষ্টা আরও বেশি হিংস্র হয়ে ওঠে। হিতাহিতে জ্ঞান শূন্য করে দেওয়া হয়েছিল স্রষ্টাকে। তুমি তো এত কিছু বললে, এখন পর্যন্ত এটা বললে না আমার প্রতি তোমার মনে বিষ কে ভরেছে, কে ভুল বুঝিয়েছে তোমায়। শুনতে চাও তার নাম? অবশ্য তুমি হয়তো আন্দাজ করতে পারছো। খুব একটা অবাক হবে না শুনলে, কারণ সে আর কেউ নয়, তোমার নিজের বাবা। তোমার বাবার জন্যই আজ আমার এই দুর্দশা। তবে আমি নিজেও বুঝতে পারি না, সে তো তোমার নিজের বাবা, তাহলে তোমাকে শেষ করে কি লাভ তার? কোনো বাবা নিজের সন্তানের সাথে এটা দুঃস্বপ্নেও করতে পারে? এই প্রশ্নের উত্তর আমার মাথায় ঘুরপাক খাচ্ছে সব সময়ের জন্য স্রষ্টা। আর আমি এটাও জানি এতটা পথ পর্যন্ত যখন আসতে পেরেছি, বাকি পথটাও ঠিক পার করতে পারবো। কিন্তু তুমি আমায় এটা বলো, তোমার সাথে তো বিয়ে ঠিক হয়েছিল আমার, তাহলে তুমি আমার থেকে দূরে সরে গেলে কি করে? আমাদের মাঝখানে তৃতীয় ব্যক্তি হয়ে এই নকল স্রষ্টা চলে আসলো কি করে? তোমার এত প্রশ্নের উত্তর তো আমি নিজেও জানি না, তবে আমি যতটুকু জানি তাই বলছি। আমাদের যেদিন বিয়ে হবার কথা ছিল সেই দিনটা ছিল শুক্রবার। তখন বিকেল, আমাদের বিয়ে সন্ধ্যাবেলা।
আমি পার্লারে যাই সাজগোজ করার জন্য। ওখানে সাজগোজ করতে বেশ খানিকটা সময় লেগে গেল আমার। তুমি বারবার ফোন করেছিলে আমায়, আমি যাতে যত দ্রুত সম্ভব চলে আসি। এর কিছুক্ষণ পর তোমার আরও একটা ফোন কল আসে। কি গো, হয়েছে তোমার? না, আর একটু লেট হবে। হ্যাঁ, একটা কাজ করো, তুমি বরং আরাম করে সাজতে থাকো, তারপর সকালের দিকে আসলেও চলবে। এতটা তাড়াহুড়ো করছো কেন? এই তো হয়ে যাবে একটু পরেই। তাছাড়া এখন হাতেও অনেকটা সময় আছে। আচ্ছা, তুমি তাড়াতাড়ি কাজ সেরে নিচে এসে দাঁড়াও। আমি আমার একজন পরিচিত লোক পাঠিয়ে দিচ্ছি, উনি ড্রাইভ করে নিয়ে আসবে তোমায়। ঠিক আছে, আমি তোমার কথা অনুসারে তাড়াতাড়ি নিজের কাজ সেরে গ্রাউন্ড ফ্লোরে নামি। গ্রাউন্ড ফ্লোরে নেমেই একটা গাড়ি দেখতে পাই। গাড়ির সামনে ড্রাইভার দাঁড়িয়েছিল। আমাকে দেখেই সে একটা মুচকি হাসি দিল। আমি খানিকটা অবাকের সাথে বিব্রত হই। আপনি মিস স্রষ্টা, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি আমায় চিনলেন কি করে? সৌহার্দ্য স্যারের ফোনে আপনার ফটো দেখেছি, উনি পাঠিয়েছেন আমায় আপনাকে নিয়ে যেতে। ও আচ্ছা, আপনি সেই ড্রাইভার, তাই তো? জি ম্যাম, কিন্তু ভাইয়া আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন কি করে? উনি তো এই মাত্রই ফোন করে জানালেন আমায় লোক পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেকক্ষণ ধরে আছেন এখানে। অ্যাকচুয়ালি ম্যাম, রাস্তায় জ্যাম নেই খুব একটা, তাই দ্রুত ড্রাইভ করে আসতে পেরেছি। আপনি চাইলে আমি স্যারের কাছে ফোন দিয়ে কনফার্ম করছি আপনাকে। না না, তার আর কোনো দরকার নেই। ঠিক আছে, চলুন, আমি গাড়িতে উঠছি। এরপর লোকটার গাড়িতে উঠি আমি। আমি এমনিতেই শহরের সব জায়গা খুব একটা চিনতাম না। উনি আমাকে শর্টকাটের কথা বলে অন্য একটা রাস্তা ধরে তারপর এগোতে থাকেন। এরপর চলতে চলতে লোকটা হঠাৎ করে গাড়িটা থামিয়ে ফেললো। কি হলো ভাইয়া, গাড়ি থামালেন কেন? ম্যাম, এখানে স্যারের এক রিলেটিভ অপেক্ষা করছেন আমাদের জন্য। স্যার নিজেই আসার সময় ওনাকে আমাদের সাথে তুলে নিতে বলেছিলেন। আপনি চাইলে স্যারকে জিজ্ঞেস করে দেখতে পারেন। ঠিক আছে, আমি কথা বলছি, আপনি যা করার তাড়াতাড়ি করুন। একটা অপরিচিত লোক এসে গাড়িতে উঠলো, আমার পাশের সিটে বসলো সে। আমি খানিকটা ইতস্ত বোধ করি। লোকটা গাড়িতে ওঠার সময় বেশ ভালো ব্যবহার করে আমার সাথে, কিন্তু গাড়ির ভেতরে আসার পরে তার স্বভাব প্রকৃতি যেন পাল্টে গেছে একেবারে। তার মতিগতি একদম ভালো লাগছিল না আমার। একবার ভাবলাম ফোন করে তোমায় জিজ্ঞেস করব। এমনিতে তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। এমনিতেই অনেকটা লেট করে ফেলেছিলাম। আমি ফোনটা হাতে নিয়ে নাম্বার ডায়াল করতে যাব, ঠিক তখনই লোকটা আমার থেকে ফোনটা টান মেরে কেড়ে নিল। এ কি, কি হলো? আপনি আমার ফোনটা নিয়ে নিলেন কেন? আমায় আমার হবু হাজবেন্ডের সাথে কথা বলতে হবে। হবু হাজবেন্ড? কিসের হবু হাজবেন্ড? একদম চুপ থাকো। এই বলে লোকটা নিমিষেই জোরপূর্বক আমার মুখ আর হাত বেঁধে ফেললো, তারপর সিটের ওপরে শুয়ে দিল আমায়। আমি না পারছিলাম নড়াচড়া করতে, না কথা বলতে। বুঝতে পারি গাড়ির ড্রাইভার আমাকে তোমার বাড়িতে নয়, অন্য কোথাও নিয়ে যাচ্ছে, আর সেটা কোনো জঙ্গলের রাস্তা। তখন পুরোপুরি অন্ধকার নেমে এসেছে। এক পর্যায়ে তারা একটা বাংলোর সামনে গাড়ি থামালো। আমাকে গাড়ি থেকে নামানো হলো, তারপর বাংলোর ভেতরে নিয়ে যাওয়া হয়। পুরো বাংলোটা একদম খালি পড়ে আছে, ভেতরে কোনো লোকজন নেই। একটা রুমের ভেতরে নিয়ে যাওয়া হয় আমায়। তারপর লোকটা আমার মুখের বাঁধনটা খুলে দিল। তারপর সে আমার সামনে হাঁটু গেড়ে বসলো। সরি ম্যাডাম, আপনাকে এতক্ষণ কষ্ট দিতে হয়েছে। আমার জীবনটা বরবাদ করে দুঃখ প্রকাশ করছো তোমরা? লজ্জা হয় না তোমাদের? তোমরা মানুষ না জানোয়ার? চেঁচিয়ে তাদের উদ্দেশ্য করে বলতে লাগলাম আমি। যা হয়েছে আমাদের কোনো দোষ নেই, আমরা শুধু অর্ডার ফলো করছি। আপনাকে আপাতত এখানেই থাকতে হবে। কি বলছো কি তোমরা? এখানে থাকতে হবে মানে? জানো আজ আমার বিয়ে, আমার জীবনটা শেষ হতে চলেছে তোমাদের জন্য। আর ওইদিকে আমার হবু বর, না জানি সে কতটা টেনশন করছে। কেউ কোনো টেনশন করছে না, আপনি এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। এই তোমরা কারা বলো তো? আমার এত বড় একটা সর্বনাশ করে ঠান্ডা মাথায় কথা বলছো কি করে? আবার আমাকে কি না বলছো নিশ্চিত থাকতে? তোমরা কেউ আমার হবু বরকে চেনো না। ও জানতে পারলে কিন্তু তোমাদের পালানোর কোনো রাস্তাই থাকবে না। ভালোই ভালোই আমায় ছেড়ে দাও বলছি। আমার কথা ভাবতে হবে না, নিজেদের ভালোর কথা ভেবে অন্তত ছেড়ে দাও। সেটা সম্ভব নয় কিছুতেই। প্লিজ এমনটা করো না আমার সাথে। ওইদিকে আমার হবু বর ওয়েট করছে আমার জন্য। না, কেউ ওয়েট করছে না। মানে কি বলতে চাইছো তোমরা? ফাজলামো করছো আমার সাথে তোমরা? না, আমরা একেবারে সত্যি বলছি। আপনার জন্য কেউ চিন্তা করছে না, না কেউ ওয়েট করছে। কারণ এই কিডন্যাপটা আপনার হবু বর মিস্টার সৌহার্দ্য করিয়েছেন আমাদের ধারা।
লোকটার কথা শুনে তখন নিশ্চিত হলাম যে ওরা মিথ্যা বলছে আমায়। আমি মরে গেলেও বিশ্বাস করি না এটা। সৌহার্দ্য আমাকে কিডন্যাপ কেন করাতে যাবে? আর কোনো অজুহাত খুঁজে পেলে না তোমরা? নিজেরা অন্যায় করে শেষে কিনা সেটা আমার হবু বরের ওপর চাপাচ্ছ। আমরা জানি আপনি এত সহজে আমাদের কথা বিশ্বাস করতে পারবেন না, তবে নিজের চোখে দেখলে কি বিশ্বাস করবেন? এই বলে লোকটা নিজের মোবাইলটা বের করে আমার চোখের সামনে ধরলো। আমি দেখতে পাই তুমি বেশ হাসি মুখে বিয়ের আসরে বসে আছো, পাশে তোমার স্ত্রী। যদিও ঘোমটার কারণে তার চেহারা ভালোভাবে দেখতে পারছিলাম না। তোমরা দুজন দুজনের সাথে হাসি মুখে কথা বলছো। এই দৃশ্য দেখে মনে হলো আমার চোখ যেন ধোঁকা দিচ্ছে আমায়। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। অনুভব করছি ধীরে ধীরে মাটি সরে যাচ্ছে আমার পায়ের নিচ থেকে। দেখলেন তো ম্যাডাম, আমরা কি বলেছিলাম তখন? আপনাকে স্যার বিয়ে করতে চান কি কখনো? উনি অন্য কাউকে বিয়ে করতে চাইছেন, তাই আপনাকে এভাবে নিজের পথ থেকে সরিয়ে দিলেন। এখানেই শুধু শেষ নয়, আরও অনেক ধরনের অর্ডার আছে আমাদের ওপর, যা আপনার সাথে করতে হবে আমাদের। আরও অর্ডার? কি আরও অর্ডার দিয়েছেন স্যার তোমাদের? যদিও মুখ থেকে কথা বের হচ্ছিল না, অস্পষ্ট স্বরে বলে উঠলাম, আপনাকে রেপ করার হুকুম আছে আমাদের ওপর। আর উনি আপনার ব্যবস্থা করতে বলেছেন যাতে আপনি নিজেই নিজের চেহারা দেখে ভয় পান। স্রষ্টার মুখে সেদিন রাতে বর্ণনা শুনে বিস্ময়ে অবাক হয়ে যাচ্ছিলাম আমি। তার মানে ওরা দুজন মিলে তারপরে রেপ করে তোমায়? না, সেদিন ওরা আমায় কিছুই করতে পারেনি, স্পর্শ পর্যন্ত করতে পারেনি আমায়। পারেনি? কিন্তু কিভাবে সম্ভব হলো সেটা? অবাক হয়ে। সেটা শুনলে তুমি আরো বেশি অবাক হয়ে যাবে সৌহার্দ্য। চলবে? লাইক কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।